তারা এই শর্তগুলো মেনে চলতে হবে। কোনো কোনো গ্রুপের জন্য, কোনো ব্যক্তি বিশেষের জন্য এই শর্ত আরোপ করা হয়নি। অর্থাৎ আমি যদি এখন একটি রাজনৈতিক দল করতে চাই বা গঠন করি বা করতে চাই, আমার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে? এটি স্পেশালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি তাদের জন্য এটি কোনো বিশেষ সুবিধা না? নিঃসন্দেহে তাদের কারোর জন্য বিশেষ সুবিধার জন্য না। বহুদিন থেকেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দাবি উঠছিল যে নিবন্ধনের শর্তগুলো খুব কঠোর এবং তাদেরকে হাজার হাজার পৃষ্ঠার সেই তথ্য দিতে হয় এবং তাদের পক্ষে এগুলো মানা দুরূহ, যার ফলে নতুন দল সৃষ্টির পথ রুদ্ধ হয়ে যায়, নতুন নেতৃত্ব বিকাশের পথ সীমিত হয়ে যায়। তো এই জন্যই আমরা এই যে এটা একটা ব্যাপক দাবি ছিল রাজনৈতিক দলের পক্ষ থেকে, তো সেই জন্য আমরা শিথিল করেছি। ওকে, আরেকটি কমিশনের আরেকটি প্রস্তাবের মধ্যে আমি দেখতে পাচ্ছি বা সুপারিশের মধ্যে আমি দেখতে পাচ্ছি আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে সাজাপ্রাপ্ত সকল ব্যক্তিকে কোনো দলের সাধারণ সদস্য বা কমিটির সদস্য আর অযোগ্য করা। স্যার, আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে কি এই আইসিটির 5 আগস্টের পরে নতুন যে আইসিটি যেভাবে কাজ করতেছে তাদের সিদ্ধান্তর এইটা প্রযোজ্য হবে নাকি আগেরটাও প্রযোজ্য থাকবে? ধরা যাক যে এর আগের আইসিটি তো বেশিরভাগ সিদ্ধান্ত দিয়েছে জামাতে ইসলামে বা কিছু ক্ষেত্রে বিএনপির সদস্যদের ক্ষেত্রে, কাউকে মৃত্যুদণ্ড দিয়েছে, আবার কারো কারো ক্ষেত্রে বিভিন্ন রায়ও দিয়েছে, সেগুলিও কি প্রযোজ্য থাকবে? আইসিটির মামলায় যারা সাজাপ্রাপ্ত হয়েছে এটি তাদের সকলের বিরুদ্ধে প্রযোজ্য হবে। এটি তাদের মানে আগের পরের এখনকার সেগুলি সকলের বিরুদ্ধে প্রযোজ্য হবে, সকলের বিরুদ্ধে প্রযোজ্য হবে। স্যার, একটু যদি আরেকটা ব্যাপারে যদি একটু বলতেন যে মানে কেন এই প্রস্তাবটা করা হয়েছে, যে সেটা হলো দলের সাধারণ সদস্যদের তালিকা প্রস্তুত করে তা ওয়েবসাইটে প্রকাশ করা এবং উক্ত তালিকা প্রতি বছর একবার হালনাগাদ করা, মানে এইটা কেন, মানে এই প্রসেসটার মধ্যে দিয়ে? এর একটা বড় কারণ হলো অনেকে উড়ে এসে জুড়ে বসে। আচ্ছা, যে অনেক সুযোগ সন্ধানী কিংবা বসন্তের কুকিল যেটাই বলতে চান, তারা এসে দলের মধ্যে অনেক সময় মনোনয়ন বাণিজ্য বিভিন্নভাবে তারা মনোনয়ন পেয়ে তারা দলের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে। তো যাতে যে দলের নেতা, দলের যারা ত্যাগী কর্মী, যারা দলের সাথে বহুদিন থেকে যুক্ত আছেন, তারাই যেন মনোনয়ন পায়, তারা যোগ্যতার ভিত্তিতে, দক্ষতার ভিত্তিতে এবং দলের সাথে লেগে থাকার যে ইতিহাস তার ভিত্তিতে। স্যার, এইটা আপনার মনে হয় কিনা যে এইটা তো আসলে একটা পলিটিক্যাল পার্টির কাজ, তারা দলের কারে মনোনয়ন দিবে বা দলের সদস্য কাদের রাখবে বা তারা এটা করবে, আপনি যে স্যার এটা উপর থেকে একটু ঠিক করে দিতে চাচ্ছেন, এইটা ঠিক আসলে মানে মানে এই প্রসেসটা একটু টপ ডাউন হয়ে যেতেছে কিনা বা একটু এক্সট্রা, নাকি ঠিকই আছে স্যার? যে কোনো সমাজটা যদি সংঘবদ্ধভাবে এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, তাহলে আমাদের কিছু বিধিনিষেধ আমাদের মেনে চলতে হয়। তো আমাদের নির্বাচন ব্যবস্থাকে যদি পরিচ্ছন্ন করতে হয়, কার্যকর করতে হয়, তাহলে আমাদের কিছু বিধিনিষেধ আমাদের আরোপ করতে হবে, যাতে সৎ ব্যক্তিরা, যোগ্য ব্যক্তিরা যারা জনকল্যাণে নিবেদিত, তারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় এবং তারা জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আসার সুযোগ পায়। তাই কিছু বিধিনিষেধ তো মানতেই হবে। এবং ওই যে নিবন্ধনের মূল উদ্দেশ্যটাই হলো যাতে যে গণতান্ত্রিক, স্বচ্ছ, দায়বদ্ধ গণতান্ত্রিক দল, সুশৃঙ্খল গণতান্ত্রিক দল যেন নির্বাচনে অংশগ্রহণ করে এবং জনগণের প্রতিনিধিত্ব করে। স্যার, একটা সুপারিশে আমরা দেখতেছি যে এটাকে সামারাইজ করলে এরকম বলা যেতে পারে যে দলের সাধারণ সদস্যদের গোপন ভোটে দলের স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল কমিটি নির্বাচিত করা। তো সাধারণ সদস্যদের গোপন ভোটে স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল কমিটি নির্বাচিত করাটাকে যখন আপনারা এটা আলোচনা করতেছেন, তখন কি মাথায় আপনাদের বিএনপি বা আওয়ামী লীগ বা যেটাকে আমরা পরিবারতন্ত্র বলি সেইটা ছিল, নাকি আরো অনেক কিছু ছিল? এবং এইটা স্যার একটু যদি ইলাবোরেট করেন যে বিএনপির এটা মানার কি কোনো কারণ আছে বা বিএনপি এটা কেন মানে? এটা সব দলের ক্ষেত্রে প্রযোজ্য, এটা প্রযোজ্য হবে। কারণ আমরা যে দল যদি গণতান্ত্রিক
না হয় তাহলে আমাদের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক হবে, এটা আশা করাও কল্পনা, আশা করাও দুরাশা। তো আমাদের দলগুলোকে গণতান্ত্রিক হতে হবে এবং দলের মধ্যে যাতে যারা যারা মনোনয়ন পায় তারা যেন দলের সদস্যদের প্রতিনিধিত্ব করে। তো এটা যদি গোপন ব্যালটের মধ্যে হয়, গোপন ব্যালটের মাধ্যমে হয়, তাহলে মানুষ নির্ভয়ে কোনো রকম প্রভাব প্রতিপত্তি ঊর্ধ্বে উঠে তারা তাদের সিদ্ধান্ত নিতে পারবে। এর মাধ্যমে দলে গণতান্ত্রিক চর্চাটা আরো গণতান্ত্রিক চর্চার উৎকর্ষ ঘটবে এবং যার ফলে রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা বাস্তবায়নের পথ সুগম হবে। স্যার খুবই ইন্টারেস্টিং। আমি যতটুকু স্যার আপনারা প্রকাশ করেছেন বা ওয়েবসাইটে যতটুকু আমি পড়তে পেরেছি, আমার ধারণা যে পুরো সুপারিশমালাই সেখানে আছে, যতটুকু আমি পড়তে পেরেছি, আমি যদি এইভাবে বলি। তো এর মধ্যে একটা জিনিস আমার মানে কয়েকটা জিনিসই তো ইন্টারেস্টিং লাগতেছে এবং আপনার বক্তব্য শুনে কিছু কিছু জিনিস আর একটু পরিষ্কারও হইতেছে। একটা প্রস্তাব আপনারা রাখছেন, সেটা হচ্ছে অনেকটা এরকম যে দলের সাধারণ সদস্যদের গোপন ভোটে প্রতিটা নির্বাচনী এলাকা থেকে সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য 3 জনের একটা প্যানেল তৈরি হবে এবং তা থেকে দলীয় মনোনয়নের বিধান রাখা হবে। মানে শুনতে তো ভালো, কিন্তু এইটার মানে এটা কি সত্যি, এটা নিয়ে যদি আরেকটু বলেন। মানে কারণ এটা আমার কাছে এরকম মনে হতেছে যে আপনারা রাজনৈতিক দলগুলোর ক্ষমতা খর্ব করার জন্য এগুলি করতেছেন, কারণ দলীয় মনোনয়ন কমিটি, দলীয় প্রধান, তার যে একটা বিরাট ক্ষমতার জায়গা, সেই জায়গাগুলিকেই আপনারা টার্গেট করে করে সীমিত করতেছেন কিনা। মানে আমি দলের এগুলো, জি স্যার আপনি বলেন। আপনি দলের মালিক কারা? দলের মালিক তো দলের সাধারণ সদস্যরা। তো এগুলো কারো ক্ষমতা খর্ব করা নয়, বরং দলের যারা মালিক, দলের যারা সদস্য, তাদেরকে ক্ষমতায়িত করা, তাদের সিদ্ধান্তের ভিত্তিতে, যাতে কেউ উড়ে এসে জুড়ে বসতে না পারে, কিংবা মনোনয়ন বাণিজ্যের ক্ষেত্রে ভিত্তিতে যারা মনোনয়ন না পায়, যেটা একটা বড় সমস্যা আমাদের অতীতে ছিল। তো এই যাতে সত্যিকার গণতান্ত্রিক চর্চা হয় দলের অভ্যন্তরে, এবং দলে যারা ত্যাগী কর্মী আছে, দলে যারা দলের সাথে বহুদিন থেকে তারা লেগে আছে এবং তারা দলের নীতি আদর্শ যারা সমুন্নত রাখে, স্বচ্ছ ব্যক্তিদেরকে, সৎ ব্যক্তিদেররা যাতে নির্বাচিত হইতে পারে, তারা যাতে মনোনীত হইতে পারে, সেই সুযোগ সৃষ্টি করা। এটার অন্য কোনো উদ্দেশ্য নেই। আমি আগেই বলছি, আমরা যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, তাহলে দলের মধ্যে গণতন্ত্র চর্চা হইতে হবে। দলের মধ্যে যদি গণতন্ত্র চর্চা না হয়, তাহলে এই আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি করব, এই আশা ও দুরাশা। জনাব বদিউল আলম মজুমদার, আপনার কাছে কি মনে হয় না যে এইটা যারা আমরা এই দল করব বা কোনো রাজনৈতিক দল করব, সেটা বিএনপি করে, আওয়ামী লীগ করে, জামায়াত করি, জাতীয় পার্টি করে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে, তাদের এইটা ঠিক করে নেওয়ার অধিকার আছে? যেমন আমি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে এইটা চাই যে আমি আজকে মনোনয়ন পাবো কি পাবো না, সেটা সাধারণ সদস্যরা ভোট না দিয়ে মাহফুজ সাহেব ঠিক করুক, তো এটা তো চাওয়ার অধিকার আমার আছে। বা তারেক সাহেব ঠিক করুক আমি আজকে মনোনয়ন পাবো কি পাবো না, বিএনপি যদি আমি করি। মানে এই চাহিদা কি তৈরি হয়েছে দলের মধ্যে থেকে যে আমি তারেক সাহেবের নির্বাচিত না হয়ে, নাকি স্যার এটা অতীতে যেইভাবে হয়েছে এর কারণেই তো আমরা 5ই আগস্ট, আমাদের 5ই আগস্টের ঘটনাগুলি ঘটেছে, আমাদের দেশে স্বৈরতন্ত্র জেগে বসেছে। তা আমরা যদি, আমি আগেই বলেছি যে গণতান্ত্রিক চর্চা সর্বস্তরে করতে হবে। আমাদের রাজনৈতিক দলে যদি গণতান্ত্রিক চর্চা না হয় এবং রাজনৈতিক দলের সদস্যদের যদি সেই অধিকার না থাকে, তাহলে এটা তো ওই যে তাহলে আর একটা গণতান্ত্রিক কাঠামো দাঁড়াইলো না। আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক দল দরকার, আমাদের প্রত্যেক ক্ষেত্রেই গণতন্ত্রের চর্চা দরকার। তো এই গণতন্ত্রের চর্চার লক্ষ্যেই আমরা এটা করেছি। আপনি যে দেশে আছেন সেই দেশে প্রাইমারি হয়, আপনি জানেন যে প্রাইমারি ভিত্তিতে দলের সদস্যরা, কোনো কোনো ক্ষেত্রে এগুলো উন্মুক্ত প্রাইমারি হয়, তৃণমূল থেকে প্রার্থী নির্ধারিত হয়। তৃণমূল থেকে আস্তে আস্তে তারা ওই যে সারা দেশে, যেমন প্রেসিডেন্সিয়াল ইলেকশনে সারা দেশে তারা প্রাইমারিতে বিজয়ী হয়ে শেষ পর্যন্ত তারা প্রার্থী হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসে। তো গণতন্ত্রের চর্চা, আমরা যদি গণতান্ত্রিক ভবিষ্যৎ চাই,
তাহলে আমাদের অতীতে যে সকল ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোর অবসান ঘটাইতে হবে, গণতান্ত্রিক চর্চা সর্বক্ষেত্রে করতে হবে। তো আমরা কেউ যদি উপর থেকে চাপিয়ে দেয় তাহলে আর সেখানে সেই অতীতে যা ঘটেছে তাই ঘটবে আমাদের। আমরা কি সেই ভবিষ্যৎ চাই? আমার তো মনে হয় সেই ভবিষ্যৎ যাতে আবার পুনরাবৃত্তি না ঘটে তার জন্যই কিন্তু 5 আগস্টের সেই আমরা স্বৈরাচারকে বিদায় করেছি। না, এটা একটা তো প্রক্রিয়া স্যার বটেই যে আমরা আসলে কিরকম গণতন্ত্র চাই, কিন্তু আমাদের প্রশ্ন, আপনারা যখন এই সুপারিশগুলি করেছেন, সেই সুপারিশগুলি করার সময় যারা রাজনৈতিক দল সমর্থন করেন বা করেন তাদের মতামত তো নিশ্চয়ই আপনারা নিয়েছেন। তারা আসলে কি চেয়েছে? তারা কি এরকমই চায় যে মানে তারাও একটা এম্পাওয়ারমেন্ট চায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, তারাও এম্পাওয়ারমেন্ট চায়। আমরা একটা আমাদের ওয়েবসাইটে আছে, আমরা একটা জরিপ করেছি এবং এই জরিপে অনেকগুলো প্রশ্ন আমরা করেছি, অনেক বিষয়ে আমরা তাদের মানুষের মতামত নিয়েছি এবং আমরা এই সকল সুপারিশগুলো আমরা প্রণয়ন করেছি যে এগুলো আমাদের উর্বর মস্তিষ্কের থেকে আসে নাই। আমরা বহু ব্যক্তির মতামত নিয়েছি, রাজনৈতিক দলের আমরা সুপারিশ নিয়েছি। এই সকলের মতামত, সকলের প্রস্তাব সবগুলো সমন্বিত করে আমাদের সর্বোচ্চ বিবেক বুদ্ধি খরচ করে আমরা এই প্রস্তাবগুলো করেছি। আমরা মনে করেছি যে এতে জনমতের প্রতিফলন ঘটবে এবং একই সাথে আমাদের একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ সৃষ্টির পথ সুগম হবে। জনাব বদিউল আলম মজুমদার, আপনার এই সুপারিশমালা দেখে বা আপনাদের এই সুপারিশমালা দেখে ভবিষ্যতে কেউ এই প্রশ্ন করবে না তো যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন ছাত্ররা, তাদের কথা আপনারা বেশি শুনেছেন? যেমন দর্শকদের মধ্যে একটা অংশ বলছেন যে 21 বছর বয়স সীমা যে করা, মানে রাজনীতিতে আসার জন্য বা এমপি নির্বাচন করার জন্য, বা এই প্রস্তাব যে করা, এটাও আসলে একটা বিশেষ গ্রুপের পরামর্শেই এটা করা হচ্ছে কিনা? আমি এই প্রস্তাবটা কিন্তু আমাদের সুপারিশমালায় নেই। আপনি লক্ষ্য করবেন এটা হলো সংবিধান সংশোধন কমিশন, আপনি তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আর আমি একটা কথা সুস্পষ্ট করতে চাই, আমরা যে সুপারিশমালাগুলো প্রস্তুত করেছি এতে কারো কোনো প্রভাব ছিল না। আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে আমাদের বিবেক বুদ্ধি বিবেচনা খরচ করে এবং ব্যাপক জনগোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে আমরা এগুলো প্রণয়ন করেছি। সরকারের কিংবা কারোই কোনো রকম প্রভাব ছিল না, আমি এটা সুস্পষ্টভাবে বলতে চাই। এবং আমি আরো বলতে চাই, আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি জীবনে বহু কিছু করেছি। আপনি যেই দেশে আছেন সেই দেশেও আমি শিক্ষকতা করেছি লম্বা সময়, আমি নেসাতে কাজ করেছি, আমি আরো বহু কিছু করেছি। কিন্তু এই কাজটা ছিল এই কমিশনের প্রধান হওয়া, এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট। এবং এই অ্যাসাইনমেন্টটা, কারণ এটা খুব কম লোকের জীবনে ভাগ্য জুটে যে একটা জাতির নির্বাচন ব্যবস্থাকে পরিচালিত করা, একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করা, এটা আমি তো মনে করি এবং আমার কমিশনের সদস্যরাও, এটা তাদের জন্য একটা অভূতপূর্ব সুযোগ জীবনে, একটা বিরাট। তো আমরা সেইভাবেই এগুলো প্রণয়ন করার চেষ্টা করেছি এবং আমাদের ভবিষ্যৎ বংশধরদের কথা চিন্তা করে, যারা আমাদের যারা আত্মত্যাগ করেছে, যারা চরম আত্মত্যাগ করেছে, তাদের রক্ত যেন বৃথা না যায় সেই জন্যই আমরা করেছি। কারো স্বার্থ নয়, কারো জন্য বিশেষ বিবেচনা নয়। ডেফিনেটলি আমি আপনাকে মানে চিনি বা ফলো করি সেটা প্রায় 30 বছর ধরে। আমি দেখেছি যে আপনারা কত ভাবে রাজনৈতিক দলগুলোকে, আজকের বিএনপি, গতকালের আওয়ামী লীগ, তাদেরকে কত ভাবে কত কিছু আপনারা সাজেশন দিতে চেয়েছেন, সুপারিশ করেছেন এবং কোনো একটা কথা শোনানো কত কঠিন, এটা মানে এটা আমি আপনার সাথে একদম একমত। আমি আরেকটা সুপারিশের প্রসঙ্গে আসি জনাব বদিউল আলম মজুমদার, যে দলের সদস্যদের চাঁদা ন্যূনতম 100 টাকা এবং কোনো ব্যক্তির কাছ থেকে অনুদান হিসাবে সর্বোচ্চ 50 লাখ টাকা নেওয়ার বিধান করা। এই যে সর্বোচ্চ 50 লাখ টাকা নেওয়ার বিধান করা বা সর্বনিম্ন 100 টাকা চাঁদার এটা বেঁধে দেওয়া, এইটা বিবেচনা করতে গিয়ে আপনাদের আসলে কি বিষয় আপনারা
লক্ষ্য করেন? আমাদের বিবেচনা হলো দলটা যাতে কারো যেন কুক্ষিগত না হয় এবং দলটাতে যেন আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হয়। এখন তো আমাদের রাজনীতিতে সবচেয়ে বড় সমস্যা হলো মনোনয়ন বাণিজ্য। কত টাকা, এটা অদৃশ্য ব্যয়, আমরা কেউ জানি না কত টাকা ব্যয় হয়, কত টাকার লেনদেন হয়। এবং এই জন্যই কিন্তু আমাদের সংসদ এবং ব্যবসায়ীদের করায়ত্ত। এই জন্যই আমাদের সংসদ সদস্যদের বিরুদ্ধে এত অভিযোগ। তো আমরা যে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক হইতে হবে, একই সাথে আর্থিকভাবে স্বচ্ছ হইতে হবে। তো এবং এটা 50 লাখ টাকা হইতে পারে, এটা 30 লাখ টাকা হইতে পারে, কিংবা আরো বেশি হইতে পারে। কিন্তু দলটা যেন কারো কুক্ষিগত না হয় এবং একই সাথে যেই অর্থই লেনদেন হয় এটা যেন ব্যাংকিং চ্যানেলে হয় এবং এটা যেন স্বচ্ছতার ভিত্তিতে ব্যয় হয় এবং এগুলো যেন তারা অডিটেড হিসাব নির্বাচন কমিশনে জমা দেয় এবং এগুলো যেন নির্বাচন কমিশনের নিরীক্ষণের সুযোগ হয়। তো আমি বারবার করে বলছি, একটা দল যদি গণতান্ত্রিক না হয়, দল যদি স্বচ্ছ না হয়, দল যদি দায়বদ্ধ না হয় এবং দল যদি সিন্ডিকেটের মতো আচরণ করে, যেটা অতীতে করেছে, তাহলে কিন্তু আমাদের যেই অতীতের যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে আমরা কেউ চাই না। এইটা কি আপনি চান যে শুধু মানে নিরীক্ষা বিভাগে এটা নিরীক্ষা করতে পারুক, নাকি পাবলিক ডকুমেন্ট হিসেবে এটা থেকে যাক, যে আমিও ওয়েবসাইটে দেখতে পাবো যে কে 50 লাখ টাকা চাঁদা বিএনপি বা জামাতকে বা আওয়ামী লীগকে দিল? আপনার এবং আপনার দর্শকদের জন্য আমি একটা তথ্য দিতে চাই। এই নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের হিসাব নিকাশ, অডিটেড হিসাব নিকাশ জমা দিতে হয় নির্বাচন কমিশনে। বহু বছর আগে আমি এই সকল হিসাব নিকাশের তথ্য চেয়েছিলাম, নির্বাচন কমিশন আমাকে দিতে ব্যর্থ হয়েছে, তারা দেয় নাই, এগুলো বলেছে গোপন। আমি তথ্য কমিশনে গিয়েছি, তথ্য কমিশনও দেয় নাই, এগুলো গোপন তথ্য। শেষ পর্যন্ত আমি আদালতে গিয়েছিলাম এবং আদালতে রায় হয়েছে যে কোনো তথ্য যে কর্তৃপক্ষ, ওই যে তথ্য অধিকার আইনি কর্তৃপক্ষ মানে এই যে নির্বাচন কমিশনের মতো সরকারি অফিসগুলো এবং সরকারি কর্তৃপক্ষ, সরকারি প্রতিষ্ঠানগুলো, তাদের কাছে যেই তথ্য আছে সেগুলো পাবলিক ইনফরমেশন সাবজেক্ট টু ডিসক্লোজার। তো এগুলো তারা দিতে বাধ্য এবং যে কোনো ব্যক্তি এই তথ্য পেতে পারে। সো এগুলো অবশ্যই এই যে পাবলিক হইতে হবে। ওকে, তার মানে হচ্ছে যে আপনি তহবিল ব্যবস্থাপনায়, দলের তহবিল ব্যবস্থাপনায় মানে এখন স্বচ্ছতা নিশ্চিত করতে, এটা যাতে একদম একটা ওপেন, বইটা যাতে ওপেন থাকে, নিরীক্ষিত আয় ও ব্যয়ের হিসাব, এটা একদমই আপনারা এটা বলতেছেন। ইন্টারেস্টিং, আপনারা সুপারিশ করতেছেন যে দলের সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য দলের 3 বছরের সদস্য পদ থাকা বাধ্যতামূলক করা। এখন যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল অথবা আমি আগামীকাল কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা করি, তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? যাদের দল 3 বছর ছিল না, অবশ্যই তাদের তো আর ওই 3 বছরের বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না। যারা নতুন দল তারা সেই বাধ্যবাধকতার আওতায় আসবে না, নতুন দল বাধ্যবাধকতা আসবে না। আপনারা একদম স্পেসিফিকলি বলতেছেন যে দলের লেজুর ভিত্তিক ছাত্র, শিক্ষক, শ্রমিক সংগঠন, ভাতৃপুত্রী বা যে কোনো নামেই হোক না কেন না থাকার বিধান করা, এবং এটার আরেকটা আছে যে কোনো নামেই হোক না কেন বিদেশে শাখা না থাকার বিধান করা। এই দুইটাই যদি একটু বলেন যে এটা কেন ক্ষতিকর, মানে ছাত্র, শিক্ষক, শ্রমিক সংগঠন কি ঘোষণা দিয়ে শ্রমিক লীগ শ্রমিক দল করবে না, মানে ছাত্রদের লীগ ছাত্র দল করবে না? ওকে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমি নিজে ছাত্র রাজনীতি করেছি। আমি 69-এর গণ আন্দোলনের সময় আমার সামান্য একটি ভূমিকা ছিল। আমি তখনকার ইকবাল হল, এখনকার জহুরুল হল, আমি সাধারণ সম্পাদক ছিলাম। 69-এর গণ আন্দোলন পরিচালিত হয়েছে সেই হল থেকে। তা আমার বাস্তব অভিজ্ঞতা আছে। সেই সময় এক ধরনের ছাত্র রাজনীতি ছিল এবং আমি ব্যক্তিগতভাবে সেই ছাত্র রাজনীতির পক্ষে। কিন্তু লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, এটা ছাত্র রাজনীতি নয়, এটা হলো ছাত্রদেরকে ব্যবহারের রাজনীতি, ছাত্রদেরকে লাঠিয়াল হিসেবে ব্যবহারের রাজনীতি। এবং এই জন্যেই এই যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে বা পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে সকল অভিযোগ, আমরা এগুলোকে সন্ত্রাসের আখড়ায় পরিণত করেছি। এবং এটা আমাদের শিক্ষার মান, শিক্ষকদের রাজনীতি, ছাত্রদের রাজনীতি, এগুলো শিক্ষার মানে ধস নামার একটা বিরাট ভূমিকা পালন করেছে। এই ধরেন আপনি যে দেশে আছেন সেই দেশের সেই সব এই যে টেকনোলজি কোম্পানি, এগুলো আমাদের প্রতিবেশী দেশের আইআইটিতে পড়া। আমাদের একটা আইআইটি আছে, আমাদের এরকম কোনো একটা প্রতিষ্ঠান আছে
কোনো একটা প্রতিষ্ঠান নাই। কারণ আমরা এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছি আমাদের দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে, এবং যার ফলে আমাদের সেই রকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে নাই। এবং তাই যে ছাত্রের কাজ হলো, প্রত্যেকের দায়িত্ব থাকে। ছাত্রদের দায়িত্ব হলো লেখাপড়া করা, ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া। এবং হ্যাঁ, দেশের ক্রান্তি লগ্নে তারাও নাগরিক হিসেবে তারাও তাদের ভূমিকা পালন করবে। কিন্তু ছাত্রদের মূল দায়িত্ব, কর্তব্য হলো তাদের যে সর্বোচ্চ বিকাশ, মেধা, সৃজনশীলতা, নেতৃত্ব, সবকিছু সর্বোচ্চ বিকাশ। রাজনীতির দায়িত্ব হলো রাজনীতিবিদ। তারা ছাত্রদের মধ্যে যদি কেউ রাজনীতি করতে চায়, তারা রাজনৈতিক দলের অংশ হোক, কিন্তু লেজুর ভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোকে সন্ত্রাসের আখড়ায় পরিণত করা। এবং বাই দি ওয়ে, যেই সকল রাজনীতি হচ্ছে ছাত্র রাজনীতির নামে, সেগুলো কিন্তু দণ্ডবিধিতে দণ্ডযোগ্য অপরাধ। এবং এই আইন যদি প্রয়োগ করা হইতো, বহু লোক জেলে থাকতো। আর যেই নৈরাজ্যমূলক ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছিল, এবং তো এটা তো কল্পনাও করা যায় না, আমাদের সময় আমরা কল্পনাও করতে পারি নাই। আর এই যে আরেকটা কারণ, এই যে ছাত্রদের এই যে বিস্ফোরণ, ছাত্রদের যে এই যে দলে দলে নেমে আসা, কারণ ছাত্রদের কোনো প্রতিকারের জায়গা ছিল না। শিক্ষকদের রাজনীতি, শিক্ষকদের দলবাজি, এগুলো কিন্তু এই যে একটা বিষময় পরিস্থিতি সৃষ্টি করেছে। এটা কোনো মুক্তবুদ্ধির চিন্তা। আপনি তো পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে, আমি পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, পড়িয়েছি, যে মুক্তবুদ্ধির চিন্তা, এই যে স্বাধীনভাবে ভাবা, তার কোনো সুযোগ নেই। তাই আমাদের এই আপনি আরেকটা জিনিস দেখবেন, আমি আরেকটা কথা বলে শেষ করি। আমি অনেকগুলো জনমত জরিপ দেখেছি, প্রায় অধিকাংশ 90% বেশি মানুষ এই লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি তারা বন্ধ করার পক্ষে। আর বিদেশি শাখা দেখেন, আমি একটু বিদেশি শাখা আসার আগে জনাব মজুমদার একটা প্রশ্ন করতে চাই, যে ধরেন আপনাদের সুপারিশটা নেওয়া হইলো, তো সুপারিশটা যদি নেওয়া হয়, তাহলে ছাত্রলীগ তো বটেই, অলরেডি নিষিদ্ধ দল, তাহলে কি এই ফর্মুলায় ছাত্র দল এবং ছাত্র শিবিরও কি বাদ পড়ে, মানে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসাবে? তারা যদি লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসাবে তারা আচরণ করতে চায়, তাহলে তারাও এর আওতায় আসবে। মানে এটা কে ডিফাইন করবে, মানে তারা লেজুর ভিত্তিক? কারণ ছাত্র দলের নির্বাচন কমিশন, মানে এইটার ক্ষেত্রে কি, মানে আমরা কেমনে বুঝবো, মানে যে ছাত্র দল তো বেগম জিয়ার নামেই স্লোগান দিবে বা দেয়, এটা দিলেই কি বাদ হয়ে যাবে না? মানে লেজুর ভিত্তিক কেমনে বোঝা যাবে? যেমন লেজুর যদি বলে আমরা লেজুর না, তাহলে কি হবে? লেজুর শুনেন, এই বিধানটা যে আরপিওতে অন্তর্ভুক্ত হয়েছে 2008-এ, রাইট? 2008-এ যখন অন্তর্ভুক্ত হয়, তখন কিন্তু রাজনৈতিক দলের সাথে মত বিনিময়ের ভিত্তিতে যে নির্বাচন কমিশনের একটা এই যে ছিল, যে সংস্কার প্রস্তাব ছিল, ওগুলোর ভিত্তিতে তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে, মত বিনিময় করে, তারা ঐক্যমতের ভিত্তিতে এগুলো ঢুকিয়েছিল ইয়েতে, আরপিওতে। কিন্তু রাজনৈতিক দলগুলো দুর্ভাগ্যবশত মানে নাই। আই থিঙ্ক আমরা কি আমাদের বিশ্ববিদ্যালয় অঙ্গগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চাই? তো আমার মনে হয় নির্বাচন কমিশন, জনাব বদিউল আলম মজুমদার, মানে তো নাই। আমরা কিন্তু এই 15 বছরে ছাত্রলীগকে বিশেষ অ্যাসাইনমেন্ট পাইতে দেখছি, অ্যাসাইনমেন্ট তারা পালন করছে। সেই সব অ্যাসাইনমেন্ট কিন্তু আবার রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা ওই সময় প্রধানমন্ত্রীর চেয়ারে বা মন্ত্রিত্বের চেয়ারে তারা দিয়ে দিছে যে আমার ছাত্রলীগই যথেষ্ট, ছাত্রলীগের হুঙ্কার দিলে ভাইসা যাবে। তো এটা তো নির্বাচন কমিশন কেমনে এটা ঠিক করবে? এটা একটু এটারই অবসান ঘটানো দরকার। ব্যাপক জনমত আছে, এবং নির্বাচন কমিশন তো এই দায়িত্ব পালন করার জন্য সেখানে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। অতএব তাদের বিবেক বুদ্ধি বিবেচনা খরচ করে তারা সিদ্ধান্ত নিতে হবে, এবং যে আইন প্রয়োগ সঠিকভাবে করতে হবে। অতীতে তা করে নাই বলেই তো আমাদের এই দুরবস্থা। মানে যদি মানে আমার বোঝার জন্য, যে কারণ আপনি তো শিক্ষকও বটে আমাদের অনেকেরই, তো স্যার ধরেন বর্তমান পরিস্থিতিতে আপনি যদি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আপনার উপর দেয়া বর্তাইতো, তাহলে কি এখন ছাত্রদল বা ছাত্র শিবির যা করতেছে সেইটা কি তারা এই যে এই শাস্তি পাওয়ার মতো কাজ করতেছে কিনা, সেটা যদি আমরা একটু বলি। কারণ বিধানটা কি এটা স্পষ্ট না এখনো?
যে মানে তাদের কি আসলে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, না কি করা হবে? এখন অতীতে যা ঘটেছে এই বিধানটা তো কার্যকর ছিল না। ভবিষ্যতে এই বিধানটা যখন কার্যকর হবে তখন তারা কিরকম আচরণ করে তার উপর নির্ভর করে এটার প্রয়োগ হবে কি হবে না। তো আমাদেরকে তাদেরকে সুযোগ দিতে হবে তারা তাদের লেজুর ভিত্তির রাজনীতিতে যেন তারা নিজেদেরকে জড়িত না করে। ওকে স্যার, বিদেশি শাখা না থাকার বিধানটা নিয়ে একটু বলতে চাইছিলেন, ওইটা একটু বলবেন কিনা, যে রাজনৈতিক দলগুলির বিদেশি শাখা না থাকা। বিদেশি শাখা আমার যতদূর জানি যে এটা এখনো নাই, মানে এটা তো আসলে মানে এটা তো নির্বাচন কমিশনের দলের তো বিদেশি শাখা থাকতেই পারে না। আছে তো, আমি নিউ ইয়র্কেই 10টা দেখি, কেন দেখি জানি না, জার্মানিতেও দেখছি 10-12টা। না, চিন্তা করে দেখ, প্রত্যেকটা কাজের তো একটা এই যে ইতিবাচক আমরা ফলাফল পাওয়া উচিত আমাদের। তো এই বিদেশি শাখাগুলো আমাদের এই বাংলাদেশ নামক রাষ্ট্রের কি উপকারে আসে? কোনো উপকারে আসে? বরং আমাদের রাষ্ট্রের ব্যাপক ওই যে দুর্নাম হয়। আমাদের ওই যে বাংলাদেশিরা যেইভাবে যে কোনো রাজনৈতিক নেতা যদি যায়, যেইভাবে তারা এই যে তার বিরুদ্ধে স্লোগান দেয়, পক্ষে স্লোগান দেয় এবং যেরকম মারামারি করে, এবং আমার তো মনে হয় না, আমি তো মার্কিন যুক্তরাষ্ট্রে বহু বছর ছিলাম, আমি এরকম কোনো দেশের নাগরিকদের করতে দেখি। কিন্তু জনাব মজুমদার, যদি ধরেন দলটা না থাকলো, নিউ ইয়র্ক আওয়ামী লীগ বা নিউ জার্সি বিএনপি, এই দল যদি না থাকলো, বা সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ, এগুলি যদি না থাকলো, তাহলে কি আর এইসব স্লোগান দিবে না? দিবে তো মনে হয়, নাকি? না, আমার মনে হয় না। আমার মনে হয় তাদের আচরণ বদলাবে। কারণ তারা ওই দলের সাথে থাকলে অনেক রকম, সে আমাদের একটা বড় সমস্যা হলো ফায়দা দেওয়ার রাজনীতিতে যুক্ত হয় কিছু পাওয়ার জন্য, কোনো নীতি আদর্শের জন্য নয়। তো এই যে যারা এই সকল শাখায় সাথে যুক্ত হয়, এই সকল কাজে সক্রিয় হয়, তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পায়। তারা কিন্তু মানুষকে ব্যবহার করে কতগুলো এই যে স্লোগানের ভিত্তিতে, সিম্বল আর স্লোগানের ভিত্তিতে। তা আমার মনে হয় যদি এই শাখাগুলো বিলুপ্ত হয় এবং এই ফায়দার রাজনীতি যদি বন্ধ হয়, তাহলে এগুলোরও আর কোনো এর থেকে তারা কোনো সুফল পাবে না। তার ব্যক্তিরা এখন সুফল পায়। ওকে, জনাব বদিউল আলম মজুমদার, আমরা দর্শকদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে বয়স 25 থেকে কমিয়ে 21 বছরে এমপি হওয়ার সুযোগ দেওয়ার পক্ষে সংবিধান সংস্কার কমিশন এই সুপারিশ সমর্থন করেন কিনা। শতকরা 45% এই সুপারিশ সমর্থন করেছেন, সুপারিশ সমর্থন করেন নাই শতকরা 55%। একদিন এই পোল ওপেন ছিল, 58,000 দর্শক ভোট দিয়েছেন। এটা একটা। জনাব বদিউল আলম মজুমদার, আমাদের আরও কিছু প্রশ্ন রয়েছে, তো সেই প্রশ্নের মধ্যে আমরা যেহেতু আপনাকে নানা কারণে সংবিধান এবং আইন এবং নির্বাচন কমিশনের বিভিন্ন বিষয়গুলি সে বিশেষজ্ঞ হিসেবে পেয়েছি, সেই যে সংস্কার কমিশন নিয়েও আমরা একটু, অন্য সংস্কার কমিশন নিয়েও আমরা আপনাকে একটু প্রশ্ন করতে চাই বা আপনার মতামত একটু শুনতে চাই। প্রথমে আমি যেটি জানতে চাইবো যে সংস্কার করার জন্য 4 কমিশন যে সুপারিশমালা সরকারকে দিয়েছে, যেখানে গণতন্ত্রকে আমরা বলতে পারি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, প্রশাসনকে নিরপেক্ষ করার জন্য, জবাবদিহি নিশ্চিত করার জন্য অনেক সুপারিশ করেছে, কিন্তু এই সুপারিশগুলি কি গত 54 বছরের সমস্যার আলোকে নেওয়া হয়েছে, নাকি এই সমস্যাগুলি চিহ্নিত করার ক্ষেত্রে, কারণ নানা ধরনের সমস্যা আমাদের রয়েছে, সমস্যা চিহ্নিত করার ক্ষেত্রে শুধু জুলাই আগস্ট বা শেখ হাসিনার 15 বছরের সরকারের বিভিন্ন দুষ্কর্মকেই আসলে মাথায় বেশি রাখা হয়েছে? কারণ আপনার তো মনে আছেই, মানে যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা সত্ত্বেও বাংলাদেশে, মানে এই যেটাকে আমরা 111 বলি, এরকম একটা ঘটনা বাংলাদেশে ঘটছিল। বাংলাদেশে সেনাপ্রধানদের রাষ্ট্রপতি হওয়ার ইতিহাস আছে, তাদের রাজনৈতিক দল করার ইতিহাস আছে। তো এই সবগুলি কি বিবেচনায় রাখা হয়েছিল, নাকি এই শুধু আওয়ামী লীগের শাসন আমলটাই বিবেচনায় রাখা হয়েছে? আপনি মানুষ সিদ্ধান্ত নেয় কিসের ভিত্তিতে? মানুষ সিদ্ধান্ত নেয় পুঞ্জীভূত অভিজ্ঞতার ভিত্তিতে। এবং সেই আমাদের এই যে অভিজ্ঞতা, অতীতের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাগুলো এবং সাম্প্রতিক অভিজ্ঞতা, সব অভিজ্ঞতাগুলোই এই সকল সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, এবং মানুষেরও মতামত, এই তাদেরও যে লার্ন বিহেভিয়ার,
এবং তাদের যে যে অতীতে যে সকল জিনিস তারা দেখেছে, উপভোগ করেছে, কিংবা যাদের যেগুলোর মুখোমুখি হয়েছে, তার ভিত্তিতে তারা তাদের মতামত সৃষ্টি হয়। তো এই মতামতগুলি প্রতিফলিত হয়েছে। আমরা যখন তাদের জনগণের সাথে, বিভিন্ন অংশীজনের সাথে যখন আমরা মত বিনিময় করেছি, এবং আমাদেরও অতীত বর্তমান সব অভিজ্ঞতাই কাজে লেগেছে। তো এটা এই যে শুধু এই গত আন্দোলনের অভিজ্ঞতা নয়, যে বহুদিনের অভিজ্ঞতা। ওকে। এবং শুধু বহুদিনের অভিজ্ঞতা নয়, দেশে বিদেশের বিভিন্ন রকমের অভিজ্ঞতা। আচ্ছা, আমরা আজকে একটি মানে বিশেষ ঘটনা হয়েছে, সেটার দিকেও আমরা একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা 31শে ডিসেম্বরের কিছুদিন আগে শুনলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা একটি জুলাই ঘোষণাপত্র করতে চায়, জুলাই আন্দোলনে একটা ঘোষণাপত্র করতে চায়। সেই ঘোষণাপত্র 31 ডিসেম্বরে দেওয়ার কথা থাকলো। আপনি ধারাক্রমটা জানেন যে সরকার আসলে বলেছিল যে এটা সবার সাথে আলোচনা করে এটার মধ্যে এটা করবে। আজকে আবার একটা আলোচনা, এটা দেখা গেল যে বিএনপির নেতৃবৃন্দ একটা প্রশ্ন তুলেছেন যে এটা আসলে কেন দরকার, কিসের জন্য এটা দরকার ছিল, সেটা নিয়েও একটা প্রশ্ন থেকে যায়। আপনার কাছে কি মনে হয় যে জুলাই ঘোষণাপত্র, এটার সাথে রাজনীতিবিদদের আলাপ, সংবিধানে এটা পাতা হিসাবে সংযুক্ত করা, এটা কেন দরকার, বা কেন জরুরি, বা কেন জরুরি না? মানে আপনি আপনার এই যে জুলাই 5-এর ঘটনা, এটা এই যে একটা স্বাভাবিক একটা, এই যে কোনো একটা অর্ডিনারি ঘটনা নয়। এটা একটা বিরাট ঘটনা, একটা গণবিস্ফোরণের একটা প্রতিফলন, গণবিস্ফোরণের ফলাফল। তো এটার প্রেক্ষাপটটা এবং এটার পেছনে কি ছিল, এবং এটার থেকে এই অভিজ্ঞতার আলোকে এই প্রেক্ষাপটে আমাদের ভবিষ্যৎ করণীয়, আমি ঠিক দেখি নাই তাদের ঘোষণাপত্রের খসড়াটা। তো আমি তো মনে করি এটা হতেই পারে, এটা তো যাতে এটা আমাদের কাছে আমরা ভুলে না যাই, এটা যেন আমাদের সামনে সব সময় থাকে, যাতে আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, আমাদের ভবিষ্যৎ বংশধর যাতে শিক্ষা গ্রহণ করতে পারে। এইরকম কতগুলো ঘটনা ঘটেছিল, এবং এই প্রেক্ষাপটে